চলুন ন্যারেশনের উপর আমরা একটা প্রশ্ন সলভ করি। আর আজকে যে প্রশ্নটা নিচ্ছি এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 এর কোয়েশ্চেনটা। চলুন প্রথমে আমরা পড়ি। হোজ পিকচার ইজ ইট? এটা কার ছবি? আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম। আ লিটল গার্লস অফ কোর্স সেড গ্র্যান্ডমাদার, অর্থাৎ গ্র্যান্ডমাদার বললেন যে এটা একটা ছোট্ট মেয়ের ছবি অবশ্যই। কান্ট ইউ টেল, তুমি কি এটা বলতে পারো না? ইয়েস বাট ডিড ইউ নো দ্য গার্ল, কিন্তু তুমি কি মেয়েটাকে চিনতে? ইয়েস আই নিউ হার, হ্যাঁ আমি তাকে চিনতাম। সেড গ্র্যানি, গ্র্যানি মানে গ্র্যান্ডমাদার। তো গ্র্যান্ডমাদার বললেন যে হ্যাঁ আমি তাকে চিনতাম, বাট শি ওয়াজ আ ভেরি উইকিড গার্ল, সে ছিল খুবই দুষ্ট একটি মেয়ে। উইকিড মানে হচ্ছে দুষ্ট, তাহলে দুষ্ট একটি মেয়ে। অ্যান্ড আই শুডন্ট টেল ইউ অ্যাবাউট হার, এবং আমার তার সম্বন্ধে তোমাকে বলা উচিত না। এখানে গল্পটা ছোট্ট করে বলি। আমি এখানে যার ক্যারেক্টারটা প্লে করছে সে হচ্ছে একটা ছোট্ট বাচ্চা, তার বয়স হচ্ছে 12 বছর। তাদের ফ্যামিলি একটা স্টোর রুম আছে, সেখান থেকে সে একটা বই পেয়েছে। ওই বইয়ের মধ্যে একটা প্রজাপতির অনেকগুলো ছবি ছিল, বইটাতে অনেক পুরাতন ছবি, পুরাতন বই। সেখানে একটা ছবি পাওয়া গেছে। এই ছবিটা নিয়ে সে তার দাদির কাছে এসেছে। এখন দাদিকে বলছে এটা কার ছবি? তখন দাদি বলছে একটা ছোট বাচ্চার ছবি অবশ্যই, কারণ এই ছবিটা হলো ছোট একটা বাচ্চার ছবি। মূলত এই ছবিটা আসলে দাদিরই ছবি। দাদি যখন ওই ছোট বাচ্চাটার মতো ছিল সেই সময়ের একটা ছবি। তো দাদি বলছে যে এটা একটা ছোট বাচ্চার ছবি, ছোট একটা মেয়ের ছবি অবশ্যই। তখন বলছে যে কেন তুমি কি বলতে পারছো না? দাদি জিজ্ঞেস করছেন যে তুমি কি বলতে পারছো না? তখন ছোট ছেলেটা তো আসলে চেনার কথা না, কারণ তার দাদি তো এখন তার চুল পেকে গেছে, বয়স হয়ে গেছে, চামড়া ঝুলে গেছে। কিন্তু সেই ছোট বয়সের ছবি দেখে তার চেনার কথা না। কিন্তু সে মানে ভাব করে বলছে হ্যাঁ, কিন্তু তুমি কি মেয়েটাকে চিনতে? তখন দাদি বলছে যে হ্যাঁ আমি তাকে চিনতাম, বাট তার সম্বন্ধে আমি তোমাকে কিছু বলবো না, কারণ সে খুবই দুষ্ট একটি মেয়ে ছিল। তো এই হচ্ছে মূলত গল্পটা। চলুন আমরা ডায়লগগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি কোনটা কার ডায়লগ। এখানে বলছে হোজ পিকচার ইজ ইট, এটা তো আমার ডায়লগ, এটার বলার কিছু নেই, লেখাই আছে। আ লিটল গার্লস অফ কোর্স সেড গ্র্যান্ডমাদার, এটাও বোঝা যাচ্ছে। এখন এটা কার কথা? কান্ট ইউ টেল, তুমি কি বলতে পারো না এটা কি আমার কথা নাকি এটা দাদির কথা? তারপর বলছে ইয়েস বাট ডিড ইউ নো দ্য গার্ল, কিন্তু তুমি কি মেয়েটাকে চিনতে? তারপর বলেছে ইয়েস আই নিউ হার সেড গ্র্যানি, গ্র্যানি বললেন। অর্থাৎ এটা যদি গ্র্যান্ডমাদারের কথা হয় তাহলে ইয়েস বাট ডিড ইউ নো দ্য গার্ল এটা নিশ্চয়ই গ্র্যান্ডমাদারের কথা না। যদি এটাও গ্র্যান্ডমাদারের কথা হতো তাহলে কিন্তু দুই জায়গাতে ইনভার্টেড কমা ব্যবহার করা হতো না। যেমন এখানে ইনভার্টেড কমাটা শেষ, তার মানে এটা অন্য আরেকজনের ডায়লগ। আর পরে বলেছে ইয়েস আই নিউ হার, এটা হচ্ছে গ্র্যানির কথা বা গ্র্যান্ডমাদারের কথা। তাহলে এটা যদি গ্র্যান্ডমাদারের কথা না হয়ে থাকে, অর্থাৎ এটা হলো গ্র্যান্ডমাদারের কথা ইয়েস আই নিউ হার, তাহলে এটা গ্র্যান্ডমাদারের কথা না। তাহলে এটা কার কথা? এটা আমার কথা। তাহলে এটা কার কথা? এটা হচ্ছে গ্র্যান্ডমাদারের কথা। এটা একটা ভাবে আমরা বুঝতে পারি, এটা সবচেয়ে ভালো অর্থগতভাবে আমরা যেটা ধরার চেষ্টা করলাম। আরেকভাবেও আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে মাঝখানে যার নাম দেয়া থাকে, অর্থাৎ মাঝখানে আছে কার নাম? এখানে আছে গ্র্যান্ডমাদার, তার আগের ডায়লগটা এবং তার পরের ডায়লগটা একই ব্যক্তির হবে। যদি ভিন্ন ব্যক্তির হয় তাহলে সেখানে স্পষ্টত লেখা থাকবে এটা কার। যদি সেটা না থাকে তাহলে একই ব্যক্তির। এখানে আরেকটা ডায়লগ আছে, দেখুন এখানে সেড গ্র্যানি, তাহলে গ্র্যানির আগে যেটা ছিল কি ছিল? ইয়েস আই নিউ হার। এইটা যদি গ্র্যানির কথা হয়, পরেরটা যেহেতু কারো নাম দেয়া নাই তাহলে এটাও গ্র্যানির কথা। বাট শি ওয়াজ আ ভেরি উইকিড গার্ল অ্যান্ড আই শুডন্ট টেল ইউ অ্যাবাউট হার। অর্থাৎ এটাও গ্র্যানির কথা, মানে মাঝখানে যার নাম দেওয়া থাকবে, আগের ডায়লগ পরের ডায়লগ একই ব্যক্তির, এভাবে আমরা বুঝতে পারি। তবে যদি অন্য কারো হয় সেটা অবশ্যই উল্লেখ থাকবে। এবার চলুন, যেহেতু ডায়লগটা বোঝা হয়ে গেল, গল্পটাও আমাদের মোটামুটি জানা হয়ে গেল, এবার আমরা এটা সলভ করার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা ক্লিয়ার করে দেব কার সাথে কার কথা। তাহলে প্রথমে আমরা লিখছি আমি জিজ্ঞেস করলাম কাকে? আমি প্রশ্নটা করলাম গ্র্যান্ডমাদারকে। তাহলে আই আস্কড গ্র্যান্ডমাদার। এখন এখানে এরা এই গ্র্যান্ডমাদারটা জিটা বড় হাতের দিয়েছে, এটা জাস্ট একটি স্টাইলিস্টিক চয়েস। এটা ছোট হাতেরও দেওয়া যায়, বড় হাতের দেওয়া যায়, এমন আরও আছে। ধরুন ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার,
গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার এগুলো সবই বড় হাতেরও দেওয়া যায়, ছোট হাতেরও দেওয়া যায়। সাধারণত আমরা ছোট হাতেরই ব্যবহার করি, তবে এখানে তারা জোর দেওয়ার জন্য, এমফাসাইজ করার জন্য তারা এখানে জিটাকে বড় হাতে দিচ্ছে, আমরাও সেটাই রাখছি। তাহলে আই আস্কড গ্র্যান্ডমাদার। এখানে দেখুন WH ওয়ার্ড আছে, যেখানে WH ওয়ার্ড থাকে সেখানে আমরা ওই WH ওয়ার্ডটাই ব্যবহার করি। WH ওয়ার্ড মানে হলো এই ওয়ার্ডটা শুরু হয়েছে W আর H দিয়ে, সুতরাং আমরা এটাকে এখানে এভাবেই রাখছি। তাহলে আমরা এখানে লিখছি হোজ পিকচার, তারপর বলেছে হোজ পিকচার ইজ ইট। এখানে সাধারণত আমরা একটা ভুল করি, আমি একটু ভুলটাই করছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওয়াজ ইট, ধরা যাক আমরা এরকম করে লিখে দিই, অর্থাৎ যেভাবে আছে হুবহু জাস্ট এটার পাস্ট টেন্স করে দিই, তাহলে কি হচ্ছে আবার একটা প্রশ্নই হয়ে যাচ্ছে। আমরা আবার একটা প্রশ্ন করতে পারবো না, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যখন যাবে 5 প্রকার বাক্য, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এই 5 প্রকার বাক্যই এক প্রকার বাক্যে রূপান্তরিত হবে, অর্থাৎ সবগুলোই হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। সুতরাং এখানে আমরা আর ওয়াজ ইট লিখতে পারবো না, তাহলে আমাদেরকে লিখতে হবে ইট ওয়াজ। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে গ্র্যান্ডমাদার কি বলেছেন, বলেছেন আ লিটল গার্লস অফ কোর্স, তাহলে আমরা এখান থেকে লিখি গ্র্যান্ডমাদার। তাহলে গ্র্যান্ডমাদার আমরা বলতে পারি রিপ্লাইড, গ্র্যান্ডমাদার রিপ্লাইড। তো এখানে যেটা আছে আ লিটল গার্লস অফ কোর্স, এটা কিন্তু একটা সেন্টেন্স না, এটা একটা ফ্রেজ, এটা একটা পার্শাল আনসার। অর্থাৎ আমরা স্পোকেনে কিন্তু প্রায়শই এরকম আংশিক কথা বলে থাকি। যেমন ধরুন কেউ বলল যে ওয়ার আর ইউ গোয়িং, বললো টু কলেজ। ওয়েন উইল ইউ কাম ব্যাক, বললো অ্যাট 3। তাহলে যে উত্তর করছে সে কিন্তু সংক্ষেপ করে বলছে, বাট আমরা যখন এটাকে ন্যারেশনে লিখব তখন পুরো কথাটাই আমাদেরকে লিখতে হবে। তাহলে এখানে লিটল গার্লস অফ কোর্স মানে একটা ছোট্ট মেয়ের, মানে গার্লস বলেই ছেড়ে দিয়েছে, তারপরে কি মানে গার্লের পিকচার, ছবি, তো ওই কথাটা আমাদেরকে লিখতে হবে। তো আমরা এখানে এই যে এখানে আছে ইট ওয়াজ, এখান থেকে আমরা একটু ধার নেই, আমরা এখানে বলি গ্র্যান্ডমাদার রিপ্লাইড দ্যাট ইট was a picture of, আচ্ছা এখানে আরেকটু রয়ে গেল অফকোর্স, এই অফকোর্সটা আমরা আগেই দিয়ে দিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে, কারণ অ্যাডভার্বটা আমরা এখানেই দিয়ে দিলে শ্রুতিমধুর হবে। তাহলে আমরা লিখছি ইট ওয়াজ অফকোর্স আ পিকচার of a little girl। এখন আপনারা বলতে পারেন আমরা যদি এভাবে লিখতাম ইট ওয়াজ, যদি এইটুকু লিখতাম শুধু, তারপরে এটাতে আসি, যদি শুধু এটা লিখতাম আ লিটল গার্লস অফ কোর্স মানে গ্র্যান্ডমাদার রিপ্লাইড দ্যাট, গ্র্যান্ডমাদার রিপ্লাইড দ্যাট আ লিটল গার্লস অফ কোর্স, যদি এইটুকু লিখতাম তাহলে হতো না, কারণ পার্শাল আনসার লেখা যাবে না, ফুল ফর্ম লিখতে হবে। দ্বিতীয় কথা বলতে পারেন যদি আমরা এরকম লিখতাম ইট ওয়াজ আ পিকচার আ লিটল গার্লস, ইট ওয়াজ আ লিটল গার্লস অফ কোর্স, এটুকু যদি লিখতাম তাহলেও হতো না। আচ্ছা, তা এখন আমরা লিখছি ইট ওয়াজ অফ কোর্স, এই অ্যাডভার্বটা আমরা আগে নিয়ে আসছি, কারণ আমরা যেভাবে করে কথা বলি, যেভাবে করে লিখি, সেইভাবে করে বললে আমাদের এই যে ভার্ব এর পরেই অ্যাডভার্বটা শ্রুতিমধুর হয়। তা আমরা একটু ঘুরিয়ে লিখেছি, এখানে বলেছে আ লিটল গার্লস, আমরা লিখেছি আ পিকচার অফ আ লিটল গার্ল। তার মানে ওই এসটাকে আমরা এখানে নিয়ে আসলাম, মানে আমরা বলতে পারি টেবিলের পা, আমরা বলতে পারি টেবলস লেগ, আমরা এভাবেও বলতে পারি লেগ অফ টেবল। তাহলে টেবলস লেগ সাধারণত আমরা এভাবে বলি না, বস্তুবাচকের ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে বলি। যেমন ধরুন জনের কলম, তাহলে জনস পেন, আমরা এরকম বলতে পারি। সুতরাং আমরা এখানে লিখছি ইট ওয়াজ অফ কোর্স আ পিকচার অফ আ লিটল গার্ল। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। আরেকটু আগাই, এখানে তারপরে কি বললেন, গ্র্যান্ডমাদার আবার প্রশ্ন করলেন কান্ট ইউ টেল, তুমি কি এটা বলতে পারো না? তারপরে আমরা এখানে বলতে পারি শি দেন আস্কড, তারপরে তিনি জিজ্ঞেস করলেন
কাকে জিজ্ঞেস করলেন? আমাকে জিজ্ঞেস করেন। মি দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে শি দেন আস, তারপরে এখানে আপনার ডাব্লিউএইচ ওয়ার্ড নাই, এখানে আছে কান্ট। তো যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে আমরা ব্যবহার করি ইফ। সুতরাং আমরা এখানে লিখছি ইফ। এখন ইউ মানে কি? ইউ মানে হচ্ছে আমি। এখানে বোধহয় মি দিয়ে দিলে আপনাদের আরও ভালো হতো বুঝতে, কারণ ইউ যখন থাকে মানে সেকেন্ড পার্সন থাকলে সেটা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। দিয়েই দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে লিখছি মি। এখন ইউ যাবে কার কাছে? এই অবজেক্টের কাছে। ইফটাও দিয়ে দিই, তাহলে অবজেক্ট অনুযায়ী এটা পরিবর্তন হবে। তাহলে এখানে আছে মি, তার মানে এখানের সাবজেক্টিভ ফর্ম হবে আই, কারণ ইউটা এখানে সাবজেক্টিভ ফর্ম। আর এখানে আছে কান্ট, এটার পাস্ট হয়ে যাবে হলো কুডেন্ট, তারপরে হলো টেল। তাহলে কি বলছি? শি দেন আস্কড মি ইফ আই কুডেন্ট টেল। এখানে একটা প্রশ্ন করতে পারেন যে দেন আমি এটাকে কেন সাবজেক্টের পরে দিলাম? আমি তো এটার আগেও দিতে পারতাম। আগে দিলে কোনো সমস্যা নেই, আমি বলতে পারতাম দেন শি আস্কড মি ইফ আই কুডেন্ট টেল দিয়ে এখানে ফুল স্টপ দিলাম। এভাবে দিলে কোনো সমস্যা নেই, জাস্ট এটা একটা স্টাইলিস্টিক চয়েস, মানে আপনি সাবজেক্টের আগে দিবেন নাকি পরে দিবেন, কোনো সমস্যা নেই। এরপরে বলেছে ইয়েস বাট ডিড ইউ নো দ্য গার্ল। এটা কে বলেছে? এটা আমি বলেছি, মানে ওই বালকটার যে চরিত্রটা প্লে করছি সে বলছে। তাহলে আমি বললাম, তাহলে আই রিপ্লাইড দ্যাট আই কুড। এখন সাধারণত কি হয়, আমরা ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ আমরা ব্যবহার করে থাকি। তবে এটার উপর আমার আগেও ভিডিও করা আছে। রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এগুলো ভালো কোনো ইংরেজি না, এগুলো বলতে গেলে আমরা বানিয়েছি, আমরা বাঙালিরা এগুলোকে বানিয়েছি। তবে কোনো ভালো নেটিভ ইংলিশ রাইটারের বইতে আপনারা এগুলো পাবেন না। আর এগুলো আমাদের যে বোর্ডের সেকেন্ড পেপার বই আছে সেখানেও তারা বলেছেন এই কামব্রাস ফর্মটাকে অ্যাভয়েড করার জন্য। কামব্রাস মানে খুব অকওয়ার্ড, যেটা ভালো শোনা যায় না। তারপর প্রফেসর জহুরুল ইসলামের বই পড়েন, অথবা আপনারা রেন অ্যান্ড মার্টিন দেখেন, অথবা মহিউদ্দিন অ্যান্ড কাসেমের বই দেখেন, সেখানে দেখবেন যে তারা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভকে অ্যাভয়েড করেছেন। তাহলে আমি এখানে অ্যাভয়েড করলাম কিভাবে? আমি বললাম যে আই রিপ্লাইড দ্যাট আই কুড। এই ইয়েস মানে কি? সে তো তাই বলতে চেয়েছে যে হ্যাঁ আমি বলতে পারি, কিন্তু তুমি কি মেয়েটাকে চিনতে? আসলে সে বলতে পারে না, আসলে সে চিনে নাই মেয়েটাকে। যদি চিনতই তাহলে তার জিজ্ঞেস করতো না, আর চেনার কথাও না, কারণ তার দাদির বয়স এখন 60+, তার 10 বছর বয়সে কেমন চেহারা ছিল এটা আসলে বোঝানো যাবে না। যাই হোক, তাহলে আমি লিখছি আই রিপ্লাইড দ্যাট আই কুড। এখন আপনারা আরেকটা প্রশ্ন করতে পারেন যে পরীক্ষার খাতায় আমরা কি করব? এই প্রশ্নটা সাধারণত আমি পেয়ে থাকি। পরীক্ষার খাতায় নাম্বার পাওয়ার জন্য যদি আপনারা লিখতে চান আমার কোনো আপত্তি নেই, আমি আপনাদেরকে যেটা শুদ্ধ সেটাই জানানোর চেষ্টা করছি। আর নাম্বার পাওয়ার জন্য যদি আপনারা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দিয়ে লেখেন, সমস্যা নেই, তাতে আমার কোনো আপত্তি নেই। তো যাই হোক, আরেকটু আগাই। তারপরে বলছি কি যে বাট ডিড ইউ নো দ্য গার্ল। তারপরে আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমি এখানে ওইটা এই কনজাংশন যেটা দেয়া আছে আমরা এটাই কানেক্ট করার চেষ্টা করছি, এটা দিয়ে নতুন করে আর কনজাংশন দিচ্ছি না। তাহলে বলছি যে বাট ওয়ান্টেড টু নো। এখন আপনারা বলতে পারেন ওয়ান্টেড টু নো আবার কোথা থেকে পেলাম? ওয়ান্টেড টু নো আর আস্কড একই কথা, আপনারা ইচ্ছা করলে এখানে আপনারা আস্কডও দিতে পারেন। তো আমি কিন্তু এখানে সাবজেক্ট দেই নাই, কারণ এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, আই এখানে আছে, সেজন্য এখানে আর আমি আই দিলাম না। দিলে ভুল হবে সেটা না, বাট কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত ডাবল মানে একই সাবজেক্ট দুইবার থাকলে পরেরটা লেখা হয় না, সেজন্য আমি এখানে অ্যাভয়েড করছি। বাট আপনারা চাইলে আরও ক্লিয়ার করার জন্য দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি ওয়ান্টেড টু নো লিখছি, এই আস্কডের একটা সিনোনিমাস ওয়ার্ড জাস্ট, আপনারা চাইলে এটা আস্কডও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনারা যদি এর পরবর্তী ধাপের কথা চিন্তা করেন, অর্থাৎ আপনারা যদি কেউ আইএলটিএস দেন বা এই জাতীয় এক্সামগুলোতে, সেখানে কিন্তু সিনোনিমাস ওয়ার্ডগুলোকে হাইলি এনকারেজ করা হয়। অর্থাৎ আপনি একই শব্দ বারবার বললে এটা আসলে কানে লাগে, সেই জন্য আপনি ঘুরিয়ে ফিরিয়ে অন্য শব্দ ব্যবহার করার চেষ্টা করবেন।
তো যাই হোক, বাট ওয়ান্টেড টু নো অথবা আস্ক দিলাম, কি জিজ্ঞেস করেছিলাম, আমি কাকে জিজ্ঞেস করেছিলাম, তাকে, মানে গ্র্যান্ডমাদারকে জিজ্ঞেস করেছিলাম। আর এটা এখানে WH ওয়ার্ড নাই, তার মানে এখানেও হবে ইফ। এখন এই যে ইউ, এই ইউ যাবে অবজেক্টের কাছে, তো অবজেক্ট কে এখানে? অবজেক্ট হচ্ছে গ্র্যান্ডমাদার, তার মানে আমি এখানে বলতে পারি শি। এখন এটা কোন টেন্স? ডিড ইউ নো দ্য গার্ল, কোন টেন্স? এইটা হচ্ছে পাস্ট সিম্পল। পাস্ট সিম্পল হয়ে যাবে কি? পাস্ট পারফেক্ট। সুতরাং আমরা পাস্ট পারফেক্টে লিখলে এখানে লিখলাম হ্যাড, মানে এটা স্ট্রাকচারের হ্যাড। আর নো, এটার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন। তারপরে আছে দ্য গার্ল, লিখলাম দ্য গার্ল। আশা করি এটুকু ক্লিয়ার। এরপর আমরা আরেকটু আগাই। গ্র্যানি বলছেন ইয়েস আই নিউ হার সেড গ্র্যানি, তার মানে গ্র্যানি জোর দিয়ে বলছেন হ্যাঁ আমি তাকে চিনতাম। তাহলে আমি এখানে বলতে পারি গ্র্যানি। আচ্ছা, এখন ওই একই কথা আপনারা ইয়েসের পরিবর্তে কি ব্যবহার করবেন? বলবেন গ্র্যানি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, বলতে পারেন, বাট আমি বলছি না, আমি অন্যভাবে করার চেষ্টা করছি, কারণ এগুলো ভালো ইংরেজি না। তাহলে আমি এখানে আরেকটা শব্দ ব্যবহার করছি, সেটা হচ্ছে অ্যাসার্টিড। অ্যাসার্টিড মানে কি? অ্যাসার্টিড মানে হলো দৃঢ়ভাবে কোনো কিছু বলা। তো দাদির ছবি, তিনি তো নিজের ছবি নিজে খুব ভালোভাবেই চেনেন, সেজন্য তিনি বলছেন যে হ্যাঁ অবশ্যই আমি তাকে চিনতাম। বলছে কি যে ইয়েস আই নিউ হার, তার মানে গ্র্যানি অ্যাসার্টেড দ্যাট। আমি এই যে ইয়েস এখানে বলা আছে, এই ইয়েসটাকে আমি এখানে অ্যাসার্টেড দিয়ে প্রকাশ করছি, জাস্ট ইট। মানে আমি রিপ্লাইড বলতে পারতাম, কোনো সমস্যা নেই, বাট এই অ্যাসার্টেড দিয়ে, এই অ্যাসার্টেডের মধ্যেই আপনার ওই ইয়েসের যে ফোর্সটা সেটা আছে। তাহলে আমি বলছি গ্র্যানি রিপ্লাইড দ্যাট। তারপর বলছে আই নিউ হার, এটাও পাস্ট সিম্পল, আমাদেরকে করতে হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা বলছি যে শি, তারপরে স্ট্রাকচারের আপনার যে পাস্ট পারফেক্ট স্ট্রাকচার, তার হ্যাড আসলো, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নো, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো নোন, তারপরে হার, হার, কারণ এই যেটা থার্ড পারসন সেটার আর কোনো পরিবর্তন হয় না। তার মানে তিনি বলছেন যে আমি তাকে চিনতাম, আমরা এভাবে বললাম শি হ্যাড নোন হার। এরপরে তিনি আবার কি বলছেন? বাট শি ওয়াজ আ ভেরি উইকেড গার্ল। আমরা এটাকে ওই কনজাংশন দিয়ে যুক্ত করে দিতে পারি, যেমন এখানে বাট দেয়াই আছে, এটা দিয়ে দিতে পারি। আবার আমরা বলতে পারি শি অ্যাডেড দ্যাট, তাহলে আর পরবর্তীতে বাটটা দেওয়ার দরকার নাই। তাহলে আরেকবার পড়ছি, দেখি বাটটা দিলে হয় কিনা বা ভালো যায় কিনা। গ্র্যানি অ্যাসার্টেড দ্যাট শি হ্যাড নোন হার, বাট শি, তারপরে হলো হ্যাড বিন, যায় তো। সুতরাং আমরা এখানে এই ফুল স্টপ আর দিচ্ছি না, ফুল স্টপ আমরা কেটে দিয়ে আমরা এখানে এই বাটটাই দিয়ে দিচ্ছি, যে কনজাংশনটা দেয়া আছে। তাহলে বাট শি, শি মানে হচ্ছে ওই মেয়েটা, শি এখানে আছে হলো ওয়াজ, তার মানে পাস্ট সিম্পল। পাস্ট সিম্পল থাকলে কি হয়? পাস্ট পারফেক্ট হয়। তাহলে পাস্ট পারফেক্টের এখানে কি হবে? হ্যাড হবে। হ্যাডের পরে এখানে আছে ওয়াজ, তো ওয়াজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বি, এর প্রেজেন্ট ফর্মগুলো হচ্ছে এম, ইজ, আর। পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। তাহলে আমরা এখানে লিখছি বিন। তাই কি লিখলাম? শি হ্যাড বিন। বিন কোথা থেকে পেলাম? এটার পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর বলছে আ ভেরি উইকেড, তারপরে গার্ল। ওকে, না ফুল স্টপ না, আরও আছে। তারপর বলছে অ্যান্ড আই, অ্যান্ড লিখলাম অ্যান্ড, তারপরে আয়ের জায়গায় স্বভাবতই আমরা লিখব শি, তারপরে শি শুডন্ট টেল, তারপরে মি অ্যাবাউট হার। তাহলে সে আমাকে তার কথা বলবে না, বারবার শি শি চলে আসছে। এখানে আমাদের একটু কনফিউশন হলেও হতে পারে। যেমন আমরা এখানে লিখছি গ্র্যানি অ্যাসার্টেড দ্যাট শি, এই শি মানে যে গ্র্যানি বোঝা যাচ্ছে হ্যাড, বিকজ এখানে আমাদের গ্র্যানি দিয়ে শুরু হয়েছে। গ্র্যানি অ্যাসার্টেড দ্যাট শি হ্যাড নোন হার, মানে নিশ্চয়ই নিজের কথা বলবে না যে আমি আমাকে চিনতাম না, এমন বলবে না। তো এখানে বলছে যে শি হ্যাড নোন হার, মানে সে ওই মেয়েটাকে চিনত।
বাট শি, যেহেতু সাবজেক্ট এখানে গ্র্যানি, আমরা এখানেও শি ধরতে পারি, বাট শি হ্যাড বিন, সরি না, এই শি বলতে কি ওই মেয়েটা, হ্যাঁ, যেহেতু এখানে গার্ল শব্দটা আছে তাই আমরা এখানে আর গার্ল লিখছি না, তাহলে শি হ্যাড বিন আ ভেরি উইকেড গার্ল। অ্যান্ড এখন এই শি বলতে কে হবে, গ্র্যানি বা ইয়ে, হয়তোবা বোঝা যায়, আমরা আরও ক্লিয়ার করার জন্য এখানে চাইলে গ্র্যানি লিখে দিতে পারি। তাহলে লিখছি গ্র্যানি, তাহলে অ্যান্ড গ্র্যানি মানে এই যে আইটা হতো শি, এই শি বলতে কাকে বোঝানো হচ্ছে এটা একটা কনফিউশন তৈরি করতে পারত, সেজন্য আমরা এখানে গ্র্যানি দিয়ে দিচ্ছি। আমাদের বইগুলোতে করে কি, ওই শি দিয়ে ধরেন জি দিয়ে দিল, ব্র্যাকেট দিয়ে লেখে। এই ব্র্যাকেটের নিয়মটা কোনো স্ট্যান্ডার্ড বই লেখে না, যেখানে কনফিউশন সৃষ্টি হয় সেখানে তারা নাউন লিখে দেয়, সেজন্য ব্র্যাকেট আপনারা অ্যাভয়েড করবেন। যদিও আমাদের প্রত্যেকটা বাজারের বইতে এই ব্র্যাকেটের ব্যবহার আছে, মানে শি ধরেন হলো ওই মেয়েটা গার্ল, তাহলে অবশ্য গ্র্যানি বা গ্র্যান্ডমাদার আর গার্ল দুইটাতেই জি হয়ে যাবে, প্রবলেম আছে, তাহলে ব্র্যাকেটে হয়তো গ্র্যান্ডমাদার বা জি দিবে, এরকম আপনারা এগুলো জাস্ট অ্যাভয়েড করবেন। দিয়ে যে নামটা ক্লিয়ার করতে হলে পুরো নামটা দিয়ে দেবেন, নাউনটা দিয়ে দেবেন। তাহলে শি, তারপরে আছে স্টুডেন্ট, স্টুডেন্ট এর আর পরিবর্তন দরকার হয় না, তাহলে স্টুডেন্ট টেল, তারপরে আছে ইউ, ইউ যাবে অবজেক্টের কাছে, এখানে অবজেক্টটা কে ছিল, অবজেক্টটা গ্র্যানি বলছেন কাকে, আমাকে বলছেন, তাহলে এই জন্য দিলাম মি। তারপরে হলো অ্যাবাউট, হ্যাঁ, তাহলে আপনাদের সাথে আমার কয়েকটা জায়গাতে নাও মিলতে পারে, আপনারা যেভাবে করে লেখেন আমার সাথে সেভাবে নাও যেতে পারে। প্রথমটা হচ্ছে আপনারা লেখেন রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ইয়েস যেহেতু আছে এখানে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আমি সেভাবে লিখছি না, আমি দুইটা জায়গাতে দুইটা লিখেছি, একটা লিখেছি হলো রিপ্লাইড দ্যাট আই কুড, মানে এটুকু বলেই আমি ওই জিনিসটাকে প্রকাশ করেছি। আরেকটা জায়গাতে লিখেছি অ্যাসার্টেড, অ্যাসার্টেড মানে হলো দৃঢ়ভাবে কোনো কিছু বলা। তাহলে দাদি নিজের ছবি নিজে নিশ্চয়ই চিনতেন, সুতরাং তিনি এখানে লিখলেন অ্যাসার্টেড, এটা একটা গেল। আরেকটা কি বলতে চেয়েছিলাম, আরেকটা হচ্ছে এই যে ওয়ান্টেড টু নো, আমরা একই শব্দ বারবার ব্যবহার করব না, মানে আস্ট, অলসো আস্ট, ফাদার আস্ট, এগুলো ব্যবহার না করে এগুলোর পরিবর্তে আমরা অন্য কোনো যদি শব্দ, শ্রুতিমধুর কোনো শব্দ বা প্রাসঙ্গিক কোনো শব্দ পাই, তাহলে সেই সিনোনিমাস ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করব। আদারওয়াইজ বাকিগুলো মোটামুটি ঠিকই ছিল। আরেকটা জিনিস সেটা হচ্ছে যেখানে কনফিউশন তৈরি হবে সেখানে আমরা প্রোনাউন ব্যবহার করে ব্র্যাকেট না দিয়ে আমরা সরাসরি সেখানে নাউন ব্যবহার করে দেবো, এবং এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তথাপিও আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে লিখুন, আর অন্য কোনো টপিকের উপরে কোনো ভিডিও দেখতে চাইলেও আপনারা লিখতে পারেন। অবশ্য অনেক রিকোয়েস্ট পড়ে আছে, সেগুলো আমি কভার করার চেষ্টা করব ধীরে ধীরে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর পরিশেষে সেই পুরাতন কথা, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। সকলের জন্য শুভেচ্ছা, ভালো থাকুন।